একটা রহস্যজনক মৃত্যু, অথচ কোনো তদন্ত নেই। কারণটা খুব সহজ। আশেপাশের মহিলাদের বলা হয়েছে দিহানের স্ত্রী আভিরা স্ট্রোক করেছে। সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করে নিয়েছে। রিজওয়ান যদিও জানে কথাটা সত্যি নয়, তবুও সে নীরব। এর পেছনে নিশ্চিত কোনো গোলমাল আছে। ইতোমধ্যেই সে খোঁজ নিয়েছে দিহান নিজের স্ত্রী সম্পর্কে তার থেকেও বেশি যত্নবান, যতটা সে আন্দাজ করেছে। খোঁজ নিয়ে সে জেনেছে দিহান বাইরে যাই করুক তার স্ত্রীর ওপর কোনো জুলুম করেছে বলে কেউ জানে না, এমনকি আভিরার বাড়ির লোকও না। এ কারণেই তার লাশ নিয়ে ঘাটাতে চায় না সে। মরেই তো গেছে, তার চেয়ে নিজের জীবিত থাকা বন্ধু দিহানের দিকে নজর দেওয়া বেশি জরুরি। তাকে ধরলে সব জানা যাবে। উপরন্তু যদি আরও কোনো অপরাধের ঘটনা থেকে থাকে, সেটা না হয় চাপা থাকুক। পিছনে কয়েকজন পুলিশ সদস্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। দিহান কোনো চালাকি করার চেষ্টা করলে ধাওয়া করতে, না হয় শ্যুট করতে। তার আগে রিজওয়ান কতটুকু করতে পারে সেটাই দেখার। তীব্রভাবে আতর আর ধূপকাঠির ঘ্রাণ নাকে আসছে। কবরস্থানের অর্ধেক প্রান্তটা ঝালাই করা সিমেন্টের, বাকিটুকুতে সারি সারি কবর। সেখানের নতুনভাবে জায়গা দখল করেছে একজন তরুণী, যার পরিচয় ছিল মিসেস সায়রাস। স্বামীর স্নেহ থেকে চিরবিদায় নিয়েই মাটির ঘরে চলে গেছে সে। সম্ভবত এ কারণেই দিহান ভেঙে পড়েছে, নইলে তার এত বেহাল দশা কখনো দেখেনি রিজওয়ান। অবশ্য এখন তো কত কিছুই নতুন করে দেখছে সে। দাফনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। মাদ্রাসার মহিলারা সব সামলেছেন, শুধু দাফনটুকু করতে হাত লাগিয়েছিল পুরুষ লোকের সাথে দিহান নিজে। আর এখন ঠায় দাঁড়িয়ে আছে কবরটার সামনে। গায়ে থাকা ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি এই বিষণ্ণ পরিবেশে মানানসই হলেও তার কাছে কেমন বিদঘুটে মনে হচ্ছে। অপেক্ষা করার পরেও দিহানকে এগিয়ে আসতে না দেখে পিছনের পুলিশ সদস্যরা তাড়া দেওয়া শুরু করলে রিজওয়ান এগিয়ে এলো। পকেট থেকে হ্যান্ডকাফ বের করে ফেলেছে সে। ধীর পায়ে এসে দাঁড়ালো দিহানের পাশে। বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল দিহান। রিজওয়ানের উপস্থিতিতে তার মধ্যে কোনো ভাবান্তর হলো না। শীতের আবহাওয়াতে এমনিতেই কেমন অদ্ভুত জাগছে। ঠান্ডা বাতাস কেমন শিহরণ জাগিয়ে দিল গায়ে। রিজওয়ান তার হাতে থাকা হ্যান্ডকাফটা মেলে ধরল দিহানের মুখের সামনে। সময় শেষ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিহান ঘুরল। তার বিষণ্ণ মুখের উদাস ভঙ্গিমা ছাপিয়ে মুচকি হাসল শুধু। ফর্সা মুখে তাকিয়ে ভালো করে দেখল রিজওয়ানকে। 2 হাত উঁচু করে ধরল পরক্ষণে। অ্যারেস্ট? আর আমাকে? এটা সম্ভবই না। আমি খোলা হওয়ার পাখি, বন্দি হওয়া তো আমার রক্তে নেই। রিজওয়ান পাত্তা দিল না। কোনো রকম কথা না শোনার ভান করে এগিয়ে আসতে চাইলে দিহান পিছিয়ে গেল কয়েক পা। দিহান, দেখ এখানে আরেকটা কবর, বলেই পাশের জায়গাটা ইশারা করলে রিজওয়ান চেয়ে দেখল। এমন অনেক হয়েছে, একই দিনে কয়েকজন লোক মারা গেলে পাশাপাশি কবর খোঁড়া হয়। ফোর্সের কেউ এই অবধি আসার ফুরসত পায়নি। কবরস্থান এমন একটা জায়গা যেখানে সবার ব্যস্ততা এসে থামে, তাই পা বাড়ায়নি কেউ। কিন্তু সে যেহেতু দায়িত্ব নিয়েছে, সেজন্যই এগিয়ে এসেছে এই অবধি। ভাবতেই অবাক লাগছে, এমন একটা শান্ত পরিবেশে যেখানে মানুষ শেষ ঘুমে তলিয়ে জায়গা দখল করে ধর্মমতে এমন জায়গা থেকেই পা বাড়ায় অনন্ত জীবনের দিকে, সেখানে সে এসেছে আরেকজনকে গ্রেফতার করতে, একজন অপরাধীকে বন্দী করতে, যে তার চোখে একসময় অনেক প্রিয় এক বন্ধু ছিল, আজ শুধুই অপরাধী। খালি কবরটা দেখে পাশে তাকালো রিজওয়ান। অন্য কারো মৃত্যুর কথা তো শোনেনি সে। কে মারা গেছে এটা জানলেও চলবে, ওইদিকে অনেক কাজ বাকি আছে। এমনিতেও ফাঁক ফোকর দিয়ে এড়িয়ে গেছে একজনের মৃত্যু। দিহানকে আজকে নিয়ে যেতে না পারলে তার জন্য বিপদ। এই কবরটা কার জন্য জানিস? রিজওয়ান বিরক্ত হলো। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। না, আর সময় নষ্ট হবে না, মাত্র কয়েক মিনিট, বলেই হাসল দিহান।
এবারের হাসিটা স্নিগ্ধ, বহু বছর আগের দেখা। সেই হাসিটা দেখে মনটা গলে গেল রিজওয়ানের। তার খুব খারাপ লাগছে। এত সুন্দর একজন পুরুষ কিনা এতগুলো অপরাধ করেছে যার সঠিক হিসাব তাদের জানা নেই। যে ছেলেটা কখনো তাকে সাহায্য করেছে তাকে সে হাজতে নিতে এসেছে। কাঁধ অবধি খোলা চুল আর ক্লিন শেভে এত সুন্দর একজন যুবক, 6 ফুট লম্বা, বলিষ্ঠ, উজ্জ্বল ফর্সা তার গায়ের রং। এমন কেন হতে হলো তাকে? যাকে সবসময় রাজকীয় বেশে দেখেছে সে, তাকে আজ কেন শূন্য লাগছে? ফকির হয়ে গেছে কি সে? কোন দিকে কমতি ছিল তার? রূপ, যৌবন, সম্পদ সবই তো দেওয়া হয়েছে তাকে। তাহলে খারাপ হতে বাধ্য করল কি সে? রিজওয়ানের ভাবনার মাঝেই দিহান হাসতে শুরু করল। তার পাঞ্জাবির উপরের দিকের বোতামগুলো খোলা। সেখানে হাত দিয়ে বের করল গলায় ঝুলে থাকা ভারী রূপালি চেইনটা। মাঝে ঝুলছে একটা লকেট, বুলেটের মতো দেখতে। দিহান নিজের মুখে পুরে নিল সেটা। যেখানে আমার স্ত্রী মাটিতে শুয়ে থাকে সেখানে আমি কিভাবে মাটির উপরে শ্বাস নিতে পারি? আমি এমন কাপুরুষও হয়ে যাইনি যে তার অর্ধেক প্রেমকে গ্রহণ করে ছেড়ে দিবে অনন্ত জীবনের জন্য। শেষটা যখন আমার হাতে, তাহলে আমিও যাব সাথে। কেউ ফেরাতে পারবে না। আমি দিহান তোদের হাজতে বন্দী কখনোই হব না, কারণ আমি আগেই বন্দী হয়ে গেছি আমার জারিনের পাঁজরের খাঁচায়। সেখান থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। প্রলাপ ভেবে রিজওয়ান তাকে থামাবে, তার আগেই একটা সূচক শব্দ হলো। দিহানের মুখের ভিতরের ধাতবটা ভেঙে গেছে। সেখানে থাকা তরলটুকু নিজের দেহে ধারণ করেই মুখ ঘুরিয়ে নিল সে। খালি কবরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে 2 হাত মেলে ধরল। রিজওয়ান বিস্ফোরিত চোখে চেয়ে থাকে। দেখো জারিন, আমার আর কোনো পিছুটান নেই। যে কষ্ট আমি তোমাকে দিয়েছি তা আমিও গ্রহণ করেছি, আর তাই তোমার কাছেই আসছি। এরপর যতগুলো জীবন আছে সবখানেই আমাকে পাশে পাবে তুমি, আর কখনো ছাড়ব না, কখনোই না। যতবার আমার বুকে এসে জায়গা দখল করেছ ততবার আমি ওয়াদা করেছি তোমাকে হেফাজত করার। তাহলে একা কিভাবে ছেড়ে দিতে পারি বলো? আখিরাতে জীবন সত্যি হলে আমি অপরাধী হয়েই হাজির হব তোমার কাছে, তারপর আবার মাফ চাইব। কিন্তু এখানে একা থাকা যে সম্ভব না প্রিয়। রিজওয়ান হাত বাড়িয়ে ধরতে যাবে, তার আগেই দিহান মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে গেল খালি জমিনে। অন্য পুলিশের লোকের চোখে দৃশ্যটা গোচর হওয়ার সাথে সাথে ছুটে এলো সবাই। রিজওয়ান লাফ দিয়ে নেমে পড়ল সেখানে। নিজের দিকে মুখটা ঘুরিয়ে দেখল দিহানের ঠোঁটের ধারে রক্ত। এতক্ষণে মাটিতে মুখটা মাখামাখি হয়ে গেছে। হাত দিয়ে পরখ করল, না, সব শেষ। চেঁচিয়ে উঠল রিজওয়ান, দিহান! একটা মৃত্যু, একটা স্বীকারোক্তি, আর একটা রহস্যময় কবর। এখানেই কি শেষ, নাকি শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর কিছু? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের নাম শাহরাত, পর্ব 2, লিখেছেন দীক্ষিত উষা।